আর নাই সব ম্যাক্সিমাম। নমস্কার, আজ আমরা এই ভিডিও থেকে ওজোন স্তর কি, ওজোন স্তর কেন সৃষ্টি হয়, ওজোন স্তর ধ্বংসই বা কেন হয়, ওজোন স্তর ধ্বংস হলে আমাদের উপর কি কি প্রভাব পড়বে, ওজোন স্তরের বৈশিষ্ট্য কি, ওজোন গহ্বর কি, এই বিষয়গুলি জানব। আলোচনার শুরুতেই আমরা দেখে নেই ওজোন গ্যাস কি। ওজোন গ্যাস হলো আঁশটে গন্ধযুক্ত হালকা নীল রঙের এক বিষাক্ত গ্যাস। অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে একটি ওজোন অণু গঠিত হয়। এর সংকেতটি হলো আমরা জানি O3। এই সংকেতটি উদ্ভাবন করেন বিজ্ঞানী J.L. সোরেট। ঠিক আছে, আবার দেখো 1840 সালে জার্মান বিজ্ঞানী C.F. স্কোনবি, এই C.F. স্কোনবি বায়ুমণ্ডলে ওজোন গ্যাস আবিষ্কার করেন। এর 73 বছর পরে 1913 সালে দুজন ফরাসি বিজ্ঞানী হেনরি বুসন ও চার্লস ফেভরি বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন। এবার দেখি ওজোন স্তর কি। দেখো, এই যে বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে, অর্থাৎ 18 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে মোটামুটি 25 থেকে 40 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এই সর্বাধিক ঘনত্বযুক্ত এই ওজোন গ্যাসের এই স্তরটাকেই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে। ঠিক আছে, মনে রাখবে এই যে ওজোন স্তর করে কি, যে সূর্যের আলোর সঙ্গে যে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি আসে, সেই বেগুনি রশ্মিগুলিকে শোষণ করে পৃথিবীকে এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। তাই মনে রাখবে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে। তাহলে উত্তর কি? ওজোন স্তর। ঠিক আছে, এবার এই যে ওজোন গ্যাসের ঘনত্বের কথা বলছি, মনে রাখবে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে, DU, ডবসন এককে। ঠিক আছে, তো এই ওজোন গ্যাসের ঘনত্ব বায়ুমণ্ডলের সর্বত্র কিন্তু সমান নেই। ওকে, তো বায়ুমণ্ডলে মানে নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম। মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম, মাত্র 250 ডবসন। ঠিক আছে, আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে কিছুটা বেশি, 350 ডবসন। উপমেরু অঞ্চলে আরও কিছুটা বেশি, 450 ডবসন। এরপরে তোমরা পড়বে যে বায়ুমণ্ডলের এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে ক্রান্তীয় অঞ্চল থেকে উপমেরু অঞ্চলের দিকে বায়ুপ্রবাহ ঘটে। আর এই বায়ুপ্রবাহের সঙ্গে ওজোন গ্যাসের স্থানান্তর ঘটে। তাই কি হয়, যে নিরক্ষীয় অঞ্চলে ঘনত্ব কম হয় এবং উপমেরু অঞ্চলের দিকে ঘনত্ব ক্রমশ বাড়তে থাকবে। তোমরা মনে রাখবে এই ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এবার দেখি ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে। দেখো, দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। কিভাবে হয় দেখো, যে প্রথম বিক্রিয়ায় এই যে অক্সিজেন অণু আছে, অক্সিজেন অণু এই সূর্যের অতি বেগুনি রশ্মি মানে ইউভি, সূর্যের অতি বেগুনি রশ্মি দ্বারা দুটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়, O+O, দুটি অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। ঠিক আছে, এবার এই দ্বিতীয় বিক্রিয়ায় এই বিয়োজিত অক্সিজেন পরমাণু পুনরায় কি হচ্ছে, এই অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে O3 গঠন করছে। ওকে, মানে ওজোন অণু গঠন করছে। ওকে, আর এই ওজোন অণুই সঙ্গবদ্ধভাবে কি ওজোন স্তর সৃষ্টি করে। এবার দেখি ওজোন স্তর থাকায় আমাদের কি কি সুবিধা হয়েছে বা ওজোন স্তরের গুরুত্ব কি। তোমরা জানবে যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে, এই অতি বেগুনি রশ্মি কিন্তু অত্যন্ত ক্ষতিকারক রশ্মি। যদি এই রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায়, তাহলে জীবজগৎ নানান সমস্যার সম্মুখীন হবে। যেমন কি দেখো, যে এই অতি বেগুনি রশ্মির প্রভাবে প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, চোখে ছানি পড়ে, এমনকি লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার পর্যন্ত হয়। ওকে, ত্বকে ক্যান্সার হয়। ঠিক আছে, তো এই রোগ ব্যাধিগুলো দেখা দেয়। কিন্তু ওজোন স্তর থাকায় এই অতি বেগুনি রশ্মি আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছতে পারছে না, ফলে আমরা এর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাচ্ছি। শুধু তাই নয়, এই ওজোন স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হওয়ায় বায়ুমণ্ডলের নিচের স্তরে তাপমাত্রার মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে।
ঠিক আছে। ফলে বিশ্ব উষ্ণায়নের মতো কুপ্রভাব থেকেও এই ওজোন স্তর কিন্তু আমাদের রক্ষা করে। 1970 সাল থেকে বায়ুমণ্ডলে ওজোন স্তর হ্রাসের সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। তখন আন্টার্কটিকার আকাশে ওজোন গ্যাসের ঘনত্ব ছিল প্রায় 300 ডপসন। ঠিক আছে। এবার 1970 থেকে 84 সালের মধ্যে এই আন্টার্কটিকার আকাশে ওজোন গ্যাসের ঘনত্ব কমে দাঁড়ায় 200 ডপসন। ঠিক আছে। আবার 1993 সালে দেখা যায় এই ঘনত্বই নেমে আসে 90 ডপসনে। ঠিক আছে। তার মানে কি যে ওজোন গ্যাসের ঘনত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে বা ওজোন স্তর ক্রমশ ধ্বংস হচ্ছে, তাই তো? তাহলে দেখে নেই এই ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কি। বায়ুমণ্ডলে প্রাকৃতিক উপায়ে অর্থাৎ অতি বেগুনি রশ্মির প্রভাবে ওজোন গ্যাস যেমন সৃষ্টি হয়, ঠিক তেমনি অতি বেগুনি রশ্মির প্রভাবেই আবার ওজোন গ্যাস ধ্বংস হয়। চলো দেখি কিভাবে। দেখো, এই যে ওজোন গ্যাস আছে O3, তো ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মির প্রভাবে মানে ইউভির প্রভাবে কি হচ্ছে, একটি অক্সিজেন অণু ও একটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হচ্ছে। ঠিক আছে। এবার এই বিয়োজিত অক্সিজেন পরমাণু পুনরায় একটি ওজোন অণুর সঙ্গে সংযুক্ত হয়ে দুটি অক্সিজেন অণু গঠন করছে। ঠিক আছে। ফলে কি দেখছি, ওজোন স্তরে ওজোন গ্যাস যেমন সৃষ্টি হচ্ছে তেমনি আবার ধ্বংসও হচ্ছে। তো এই প্রক্রিয়া কিন্তু ক্রমাগত চলছে, ফলে ওজোন গ্যাসের স্বাভাবিক ঘনত্ব বজায় আছে। কিন্তু যদি এরকম হয় যে ওজোন গ্যাসের সৃষ্টি অপেক্ষা ধ্বংস বেশি হচ্ছে, ওকে, তবেই ওজোন স্তরের ক্ষয় হবে। ঠিক আছে। তো এই ওজোন স্তর ধ্বংসের জন্য বা ক্ষয়ের জন্য আমাদের মনুষ্য সৃষ্ট কিছু কারণও কিন্তু দায়ী। ঠিক আছে। এবার দেখে নেই এই কারণগুলো কি কি। মার্কিন বিজ্ঞানী মারিও মোহিনা এবং শেরিউড রোল্যান্ড 1974 সালে ওজোন স্তর ধ্বংসের জন্য ফ্রেয়ন গ্যাসকে চিহ্নিত করেন। ঠিক আছে। আবার ডক্টর সুসান সোলেমান 1986 সালে ওজোন স্তর ধ্বংসের জন্য ক্লোরিন গ্যাসকে চিহ্নিত করেন। ঠিক আছে। দুটি প্রধান ফ্রেয়ন গ্যাস হলো সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন আর CF3CL ক্লোরোফ্লুরোমিথেন। এই দুটি হচ্ছে প্রধান ফ্রেয়ন গ্যাস। ঠিক আছে। তো একটি সিএফসি অণু প্রায় 1 লক্ষেরও বেশি ওজোন অণুকে ধ্বংস করতে পারে। এই গ্যাসগুলি বিমানের প্রোপেলার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক কারখানা, ফোম ইত্যাদি থেকে নির্গত হয়ে ধীরে ধীরে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় এবং ওজোন গ্যাসকে ধ্বংস করে। এই সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন হলো ক্লোরিন, ফ্লুওরিন ও কার্বনের একটি যৌগ। ঠিক আছে। মানুষের দ্বারা উৎপাদিত এই সিএফসি গ্যাস যখন বায়ুমণ্ডলের নিচের স্তরে থাকে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে থাকে, তখন তার নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই গ্যাস কি হয়, খুব ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ঠিক আছে। প্রায় 6 থেকে 8 বছরের মধ্যে ওই গ্যাস যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায়, তখন তা অতি বেগুনি রশ্মির প্রভাবে প্রথমে এই সিএফসি গ্যাস থেকে দেখো এই অতি বেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিন মুক্ত হয়। ঠিক আছে। এবার এই মুক্ত ক্লোরিন আবার কি হচ্ছে, ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে বা যুক্ত হয়ে ক্লোরিন মনোক্সাইড ও অক্সিজেন অণু গঠন করছে। ঠিক আছে। ফলে কি হচ্ছে, ওজোন গ্যাস ধ্বংস হচ্ছে বা ওজোন স্তরের বিনাশ হচ্ছে। এবার দেখি ওজোন গহ্বর কি। ওজোন স্তরের কোনো অংশে ওজোন গ্যাসের ঘনত্ব যদি 200 ডপসনের কম হয়, তাহলে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেমন 1993 সালে আন্টার্কটিকার আকাশে ওজোন গ্যাসের ঘনত্ব ছিল মাত্র 90 ডপসন। ঠিক আছে। দেখো, 1985 সালে ডক্টর জেসি ফারম্যানের নেতৃত্বে একদল ব্রিটিশ বিজ্ঞানী আন্টার্কটিকা সার্ভের সময় ওজোন গহ্বরের সন্ধান পান। তারা পর্যবেক্ষণ করে দেখেন যে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত আন্টার্কটিকার আকাশ থেকে ওজোন স্তর ক্রমশ পাতলা হচ্ছে। ঠিক আছে। তো সেপ্টেম্বর থেকে নভেম্বর আমাদের এখানে শরৎকাল হলেও আন্টার্কটিকায় কিন্তু বসন্তকাল। তো ডক্টর জেসি ফারম্যান এই আন্টার্কটিকায় এই বসন্তকালীন ওজোন স্তরের ক্ষয়কেই ওজোন গহ্বর নামে অভিহিত করেছেন। তাহলে আমরা কি দেখলাম, যে ওজোন স্তর সৃষ্টির যা কারণ,
ঠিক একই কারণে ওজোন গহ্বরেরও সৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন হলো এই ওজোন গহ্বর আন্টার্কটিকাতেই কেন তৈরি? আন্টার্কটিকায় ওজোন গহ্বর সৃষ্টির প্রধান কারণ হিসাবে বিজ্ঞানীগণ পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড বা পিএসসির উল্লেখ করেছেন। ঠিক আছে, তো আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুতে শীতকালে একটানা 6 মাস রাত থাকে। তখন এই স্ট্র্যাটোস্ফিয়ার আছে, মানে আন্টার্কটিকার উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তর, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত, মানে এই নিম্নস্তর পর্যন্ত এক শক্তিশালী ঘূর্ণিবায়ুর সৃষ্টি হয়। এরকম শক্তিশালী ঘূর্ণিবায়ুর সৃষ্টি হয়। ঠিক আছে, এই বায়ুটাকে পোলার ভার্টেক্স বা মেরু আবর্ত বলে। ওকে, তো এই মেরু আবর্তে বা ওই ঘূর্ণিবায়ু খুব শক্তিশালী হওয়ায় কি হয় যে মেরু অঞ্চলের উপরের বাতাস বায়ুমণ্ডলের অবশিষ্ট বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঠিক আছে, আবার এই সময় সূর্যালোক না থাকায় বায়ুর উষ্ণতা দ্রুত হ্রাস পায়। উষ্ণতা দ্রুত হ্রাস পেতে পেতে -80 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসলে, ঠিক আছে, এক বিশেষ ধরনের মেঘের সৃষ্টি হয়, যে মেঘটাকেই এই পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড বা পিএসসি বলে। তো এই মেঘ কিন্তু আমাদের পরিচিত মেঘের মতো নয়। ছবিতে এই মনে করো পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের কোনো বরফকণা বা ক্যালাস কণা যেটা আবর্তের মাঝখানে আছে। ঠিক আছে, তো অন্ধকার শীতকালে প্রবল ঠান্ডায় জল ও নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের ট্রাইহাইড্রেট মানে HNO3 ক্যালাস রূপে এই পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউডের বরফকণার সঙ্গে সংযুক্ত থাকে। এই সময় ওজোন স্তরে ওজোন গ্যাস ধ্বংসকারী গ্যাসীয় ক্লোরিন নাইট্রেট মানে ClO, এবং হাইড্রোজেন ক্লোরাইড HCl নিষ্ক্রিয়ভাবে এই আবর্তের চারদিকে অবস্থান করছে। ঠিক আছে, তো এবার এই হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ক্লোরিন নাইট্রেটের সংঘাত ঘটলে, মানে এই যে ক্লোরিন নাইট্রেট আর হাইড্রোজেন ক্লোরাইড এর সংঘাত ঘটলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তার মানে কি এই ক্লোরিন নাইট্রেট প্লাস হাইড্রোজেন ক্লোরাইড সংঘাত হলে রাসায়নিক বিক্রিয়ায় আণবিক ক্লোরিন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর বসন্তের শুরুতে যখন সূর্যের আলো প্রকাশ পায় তখন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে এই আণবিক ক্লোরিন অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিন পরমাণুতে বিয়োজিত হয়। এইভাবে ক্লোরিন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এইভাবে ওজোন অণুর বিয়োজনের ফলে ওজোন স্তর পাতলা হয় ও ওজোন গহ্বরের সৃষ্টি হয়। এবার দেখে নেই যে ওজোন স্তর ধ্বংস হলে আমাদের উপর কি কি প্রভাব পড়বে। ঠিক আছে, প্রথম কথাই যেটা যে ওজোন স্তর যদি ধ্বংস হয় বা যদি ওজোন গহ্বর তৈরি হয় তাহলে অতি বিকিরণ রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছাবে প্রচুর মাত্রায়। ফলে পরিবেশ এবং মানুষের জীবনযাপন নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানবদেহে নানা রোগ ব্যাধি দেখা দেয়, যেমন ত্বকের বিভিন্ন ক্যান্সার, তারপরে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, চোখে ছানি পড়ে, বন্ধ্যাত্ব বৃদ্ধি পায়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়, এগুলো হয়। উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ বিঘ্নিত হয়, বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, ফসলের ফলন কমে যায়, গাছের পাতা শুকিয়ে যায়, গাছের ফুল ফল ও বীজের বৃদ্ধি ব্যাহত হয় এবং উৎপাদনশীলতা হ্রাস পায়। আবার জলবায়ুর উপরে কিছু প্রভাব পড়ে। কীরকম? যে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়, পৃথিবীতে উত্তাপের সমতা নষ্ট হয়, আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহের দিক ও গতি প্রভৃতির পরিবর্তন ঘটে, সামগ্রিকভাবে জলবায়ুর পরিবর্তন ঘটে। আবার পরিবেশের উপর কিছু প্রভাব পড়ে। কীরকম? যে অ্যাসিড বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায়, ধোঁয়াশা সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায়, সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।